প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ইভালি তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। সাথে আছি আমি তাসরিমা নাহিদ। দেশের তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচিত একটি নাম ফিফোটেক। 2002 সালে খুব ছোট পরিসরে যাত্রা শুরু হলেও সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিধি বাড়তে থাকে এই প্রতিষ্ঠানটির। কল সেন্টার, ডেটা এন্ট্রি, ব্যাক অফিস সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সহ নানা ধরনের সেবার সাথে যুক্ত ফিফোটেক। আসসালামু আলাইকুম, আমি সারা বলছি ফিফোটেক থেকে। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ফিফোটেকের যাত্রাটা শুরুর দিকে যদি বলি, এটা খুব কষ্ট ছিল, কারণ আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন শুরু করেছি। আমরা 4 জন ফ্রেন্ড, আমি, জাহিদ, রেদওয়ান, রাজীব। আমরা 20,000 টাকা করে দিয়ে মোহাম্মদপুরে একটা অফিস নেই 6,000 টাকা ভাড়ায়। 2004-এ আমার ফ্রেন্ডরা বিভিন্ন বাইরে চলে যায়, তো আমি একা পড়ে গেলাম। এভারেজ আমার মনে আছে যে মিনিমাম পার ডে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতাম। ওই জার্নি থেকে যদি আজকে 2021 সালে আমরা যাই, আমাদের এই 6,000 টাকা ভাড়ার একটা অফিস 100-150 স্কোয়ার ফিটে, সেখান থেকে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 300-এর বেশি লোক কাজ করতেছে। দীর্ঘ একটা জার্নিটা কিন্তু শর্টকাট ছিল না, মানে অনেক কষ্ট করতে হয়েছে, বন্ধ হয়ে গেছে, বিল পাচ্ছি না, কাজ করছি, কাজ পাই না, লোক পাই না, অনেক স্ট্রাগল, কিন্তু ফাইন্যান্সের ইস্যু। 2009 সাল থেকে আমরা কল সেন্টারে ফোকাস করি। আমাদের শুরুতে মনে হয়, আমার মনে আছে যে একদম অল্প লোক, 10-12 জন লোক নিয়ে আমরা কল সেন্টারে স্টার্ট করেছি, কিন্তু সে এখান থেকে কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তো আমি আপনাকে আমাদের অফিসের একটা কার্যক্রম দেখাতে চাই, যেখানে আমরা আসলে বিভিন্ন রকম কাজ করছি, এবং ইন্টারেস্টিংলি হচ্ছে সবাই তরুণ, যাদের দেখবেন তাদের বয়স সবাই 30-এর মধ্যে। আসলে আমরা অনেক রকম কাজই করছি এই অফিসে। টোটাল তো এখানে প্রায় 6,000 স্কোয়ার ফিটের মতো জায়গায় আমাদের কাজ করছি। ম্যানেজমেন্ট পার্টটা এখানে বসে ওনারা কাজ করছেন। ডিজিটাল মার্কেটিং এর যে আমাদের টিমটা, তারা আসলে অনেক রকম কাজই করছে। মনে করেন যে তারা বিভিন্ন ক্লায়েন্টের ই-কমার্সে তাদের কোয়ারি ম্যানেজমেন্ট, অর্ডারগুলি আমরা প্লেস করে সেলস টিমে দিয়ে দিচ্ছি। তারা বিভিন্ন রকম লাইক কমিউনিটি ম্যানেজমেন্ট, যেটা আমরা বলি যে একটা পেজে কেউ কমেন্ট করলো যে আমি আপনাদের একটা ফ্রিজ কিনতে চাই, সেই ফ্রিজটার দাম কত, বা আমি আপনাদের সেরা বাংলা থেকে গাইবান্ধার তেল কিনতে চাই, তেলের দাম কত। সেই জায়গাগুলি থেকে আমাদের কমিউনিটি ম্যানেজমেন্ট তারা টিম কাজ করছে। ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন রকম প্ল্যাটফর্মগুলো তারা কাজ করছে, এবং একই সাথে হচ্ছে তাদের কিন্তু মাল্টিপল কাজ খুঁজেও আনছে। তারা বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং সাইটে যাচ্ছে, তারা অ্যাপ্লাই করছে কাজের জন্য, এবং সেই কাজগুলি কিন্তু আমাদের আরেকটা টিম আছে যারা হচ্ছে গ্রাফিক্সের টিম, তাদের দিয়ে আমরা কাজটা করাচ্ছি। আমাদের যে কাজগুলি হচ্ছে বিভিন্ন রকম ক্লায়েন্টের, দেখেন কোথায় ইউএসডিতে হচ্ছে, কোথাও সিএডি মানে কানাডিয়ান কাজ, ইউকের কাজ, সেই কাজগুলি কিন্তু ওনারা করছেন। এবং ক্লায়েন্টের সাথে আমরা কন্টিনিউশন কিছু কাজ করি, যারা আমাদেরকে জাপান থেকে পাঠাচ্ছে, আমেরিকা থেকে পাঠাচ্ছে, সেই কাজগুলো আমরা করে দিচ্ছি বাংলাদেশে বসে। ওই রুমে যখন আমরা যাবো, দেখবো যে তারা সবাই আসলে কাজ করে হচ্ছে বিভিন্ন রকম গ্রাফিক্স টুলস নিয়ে। তো আমাদের যারা ওই গ্রাফিক্স টিমটা কাজ করে, এই যে আমাদের এই রুমে হচ্ছে আরো কয়েকটা টিম আছে, এটা 24 আওয়ার্স আসলে কাজ করছে। লেসে আমাদের একটা ক্লায়েন্ট মানে জেটিআই, তাদের একটা অ্যানালাইটিক্যাল একটা ব্যানার লাগবে, তারা আমাদেরকে এই আইডিয়া দিচ্ছে কি লাগবে, তো আমরা কিন্তু ব্যানারটাকে বানিয়ে দিচ্ছি। হয়তো বা তাদের জন্য কোনো একটা অ্যানিমেশন তৈরি করে দিতে হবে, সেই অ্যানিমেশনটা কিন্তু আমরা এখান থেকে বসে করে দিতে পারতেছি। সো আমরা যদি আমাদের কল সেন্টারে যাই, আপনি আরেকটা রূপ পাবেন, যে ওখানে আসলে সবাই কথা বলছে। এখন কল সেন্টারে চলেন আমাদের। এই কল সেন্টারের সেবার মধ্যে যদি আমরা দেখি যে তারা বিভিন্ন কোম্পানির জন্য ফোন করছে, তারা বিভিন্ন কোম্পানিকে সেবাটা দিচ্ছে, এবং একই সাথে কিন্তু কিছু জায়গায় আমাদের ফোন রিসিভ করতে হয়, যারা কাস্টমার আমাদেরকে ফোন করে যে আমার এখন এই সমস্যা হয়েছে, বা আমার এখন একটা কমপ্লেন করলো, বা একটা রিকোয়েস্ট করলো, সেটা কিন্তু আমরা এখানে বসে নিচ্ছি। সো যারা কাজ করছে তাদের ওভারঅল যদি বলি আমরা, দে অল আর ইউথ, তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং যারা কল সেন্টারে কাজ করে তারা কিন্তু কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়।
আমরা ট্রেন আপটা আমাদের তো ইনহাউস ট্রেনিং টিম আছে, তাছাড়াও আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, যেমন আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের এসিএপি একটা প্রজেক্ট, যেখান থেকে আমরা গত বছর প্রায় ফিফোটেক থেকে 1200 মানুষকে ট্রেনিং করিয়েছিলাম। আমরা খালি বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরেও কিন্তু আমাদের অফিস করেছি, আমরা দুবাইতে করেছি, আমরা আমেরিকাতে করেছি, আমাদের জাপানে একটা জয়েন্ট ভেঞ্চার আছে গ্লোবাল বিপিও অ্যালায়েন্স, যার মাধ্যমে আমরা বিশ্বের 28টা দেশের ভাষার সাথে আমরা কানেক্টেড, যেখানে বাংলাদেশ থেকে ফিফোটেক বাংলা এবং হচ্ছে হিন্দি, যেহেতু ইন্ডিয়ার কলকাতা থেকে আমাদের একটা সেন্টার আছে, সেখানে আমরা ম্যানেজ করছি। কয়েকশো বিলিয়ন ডলার মার্কেটটা কিন্তু ফিলিপিন্স, ইন্ডিয়া, ভিয়েতনাম ওরা কিন্তু কন্ট্রোল করে রাখছে। সেটার জায়গায় আমরা বাংলাদেশ থেকে এখন চেষ্টা করছি, আমরা বিভিন্ন দেশে যাচ্ছি। আরও কিছু সিস্টার কনসার্ন আমরা এর মধ্যে করতে পেরেছি। আমাদের একটা কনসার্ন আছে সেরা বাংলা 64, যেটা আমরা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের ভালো পণ্যগুলি নিয়ে একটা ই কমার্স প্ল্যাটফর্ম করেছি। আমাদের একটা পাট নিয়ে আমরা কাজ করি, যে গোল্ডেন ফাইবার এশিয়া, যেটা হচ্ছে পাটের ডাইভার্সিফাই প্রোডাক্ট, যে পাট যে একটা ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা যদি বলি পরিবেশ দূষণ যে হচ্ছে প্লাস্টিক দিয়ে, তার বিকল্প কিন্তু পাট, সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা তো জানেন গত বছর যখন এপ্রিল মাসে আমাদের লকডাউন দিল, তারপর থেকে কিন্তু প্যান্ডামিকের জন্য একটা আতঙ্ক ছিল, মানুষ কোভিডের জন্য কেউ ঘর থেকে বেরোবে না, কেউ বাইরে যেতে পারবে না। সে অবস্থায় আমরা ঠিক হয় যে আমাদের একটা টিম, 60 জন টিম 5.5 মাস আমাদের অফিসে থেকেছে, অফিসে কাজ করেছে, থাকা খাওয়া সব আমরা অফিস থেকে ব্যবস্থা করেছি। 5.5 মাস কিন্তু তারা ফিফোটেকে ছিল করছে। যে লসটা আমাদের হলো 1.5 বছরে, সেই লসটা আসলে তো আগামী পূরণ করতে গেলে মিনিমাম 4 থেকে 5 বছর লাগবে। ডাবল পরিশ্রম করলো, সেই জায়গাতে আমাদের এখন পরিশ্রম ডাবল করে দিয়েছে, আমাদের চেষ্টাও বেশি। আগামী 5 বছরের মধ্যে আমার টার্গেট হচ্ছে আমাদের বাইরের যে 2টা ব্রাঞ্চ আমরা করেছি দুবাইতে এবং আমেরিকাতে, সেটা আরও বেশি এস্টাবলিশ করা, মার্কেটিং সেন্টার হিসেবে যেখান থেকে আমরা কাজ ম্যানেজ করব, বাংলাদেশে বসে আমরা কাজ করব। আর আমাদের যে কর্মী সংখ্যা আছে 300-400 অ্যাভারেজ, কারণ কল সেন্টারে পার্ট টাইম ফুল টাইম এমপ্লয়ি আছে, বাট এটাকে 5000 একদম পার্মানেন্ট কাজ আমাদের কর্মীতে নিয়ে যাওয়া। দেখব বাংলাদেশের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামানের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। দেশের তথ্য প্রযুক্তি খাতের অগ্রদূত যাদেরকে বলা হয়, অর্থাৎ যাদের হাত ধরেই এই আইসিটি খাতে আমাদের পথ চলা শুরু, তাদের মধ্যে একজন সফল ব্যক্তিত্ব হলেন মাহবুব জামান। বিশ্ববিদ্যালয়ে ছাত্র অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এরপর দেশের স্বাধীনতা লাভের কিছু বছর পর তিনি তার ক্যারিয়ার শুরু করেন এই আইসিটি খাতের। বেসিসের সভাপতি হিসেবে একসময় দায়িত্ব পালন করেন তিনি। দেশের আইসিটি খাতের এই সফল ব্যক্তির সাথে আজ আমরা কথা বলবো তার পথ চলা, তার পরিকল্পনা এবং তার চিন্তাভাবনা নিয়ে। স্বাগত আপনাকে এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। ধন্যবাদ। মুক্তিযুদ্ধ শেষ করে আপনি ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু এই তথ্য প্রযুক্তি খাতে আপনার পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল? আমি তো স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, কিন্তু স্ট্যাটিস্টিক্সে তখন যে সমস্ত কিছু পড়ানো হতো, এই ডাটা সায়েন্স বা ইত্যাদি, ওগুলো মেইনলি ছিল প্ল্যানিংয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ ইকোনমিক্সের সাথে সম্পর্কিত। তো আমি কখনো ঠিক এই তথ্য প্রযুক্তির কোর জগতে চলে আসবো এটা ভাবি নাই। আমি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর প্রথম জেনারেল সেক্রেটারি, অর্থাৎ স্বাধীনতার পরে প্রথম মুজাহিদুল ইসলাম সেলিম ভাইস প্রেসিডেন্ট হয়, এবং সেই সুবাদে বঙ্গবন্ধুর সাথে আমাদের অনেক কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা, সেগুলো করার পরে নানা রকম জেল খাটা ইত্যাদি ইত্যাদি করার পরে যখন আবার নতুন করে জীবন শুরু করলাম, তা 80-র মাঝামাঝি, তখন মাত্র কম্পিউটার এসেছে। মানে আমাদের এখানে কম্পিউটার ব্যবহার করে 2-1 জন। আমি যেখানে কাজ করতাম সেখানেও আমরা একটা 286 কম্পিউটার দিয়ে কাজ শুরু করেছি। তো পরে দেখলাম যে কম্পিউটারটা আসলে ভবিষ্যতে এটা অনেক অনেক আমাদের জীবনটাকে চেঞ্জ করে দেবে, সেই জন্য কম্পিউটার ট্রেনিং ইত্যাদি নিলাম। ঠিক ওই সময়ই দেখলাম যে আসলে Y2K অর্থাৎ ইয়ার 2000, এইটা চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য ইন্ডিয়ার যে গ্রোথটা সেটা কিন্তু এই Y2K দিয়ে, অর্থাৎ তারা
90s-এর মাঝামাঝি এসে বলল যে Y2K-র সলিউশন আমরা করে ফেলছি। কাজে সেই থেকে কিন্তু ইন্ডিয়ার এই ইকোনমিতে একটা বিরাট উল্লম্বন হলো। তো আমরা দেখলাম যে ওরা যদি করতে পারে, হোয়াই নট আস। যেহেতু আমাদের ওই ফাইবার অপটিক কেবলটা ছিল না, কাজে আমরা ওই Y2K-র মার্কেটে ঢুকতে পারলাম না। তারপরেও আমরা কোম্পানিটা করলাম, আমরা ডেটাসফট করলাম 1998 সালে। তারপরে কিছু কিছু নতুন নতুন আইডিয়াস আসলো মাথার মধ্যে যে আচ্ছা এই সলিউশন করি, এই সলিউশন করি। এটা থেকে দেখা গেল যে বেশ কিছু নতুন আইডিয়াস আমরা করলাম। হ্যাঁ, যে আমরা প্রথমেই করলাম যে হসপিটালের জন্য একটা সলিউশন, লাইব্রেরির জন্য একটা সলিউশন, ডায়াগনস্টিক সেন্টারের জন্য সলিউশন, গার্মেন্টস ফ্যাক্টরির জন্য সলিউশন, চিটাং পোর্ট অটোমেশন করলাম। এগুলো করতে করতে তারপরে প্রথম CMMI লেভেল 5 কোম্পানি হলো, তারপরে বেসিসের প্রেসিডেন্ট হলাম। হ্যাঁ, কাজেই মানে জীবন নিবেদিত তথ্য প্রযুক্তির জন্য এরকম বলা যেতে পারে। এখনও পর্যন্ত তাই হচ্ছে। এখন আমি মনে করি যে এই যে এখন যে নিউ ওয়েভ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইটায় যদি আমরা ঠিকমতো মনোযোগ দিতে পারি, আমাদের পরিচয়টাই হবে ভিন্ন রকম। আপনার প্রতিষ্ঠান ডাটাসফট জাপানে স্মার্ট হাউস তৈরির একটি প্রকল্পের সাথে যুক্ত ছিল, তো সেই অভিজ্ঞতা আমরা একটু জানতে চাচ্ছি। জাপানে যে অলিম্পিক যেটা হয়ে গেল, আনফর্চুনেটলি কোভিডের মধ্যে হলো, কারণ যে কোনো লোক দর্শকবিহীন অলিম্পিকে, মানে মানব জীবনের প্রথম দর্শকবিহীন অলিম্পিক হলো। কিন্তু ওরা এক্সপেক্ট করছিল যে প্রচুর মানুষ আসবে, বিভিন্ন দেশ থেকে আসবে, তারা হোটেলে কেউ অ্যাকোমোডেট করতে পারবে না, এত হোটেল থাকবে কিনা ইত্যাদি। তারা একটা প্ল্যান করলো যে বাড়িগুলোকে এত স্মার্টলি তৈরি করা, যেটা আমাদের ম্যান্ডেট ছিল, সেটা হচ্ছে যে একটা বাড়িতে হয়তো 5 জন থাকবে। কেউ স্প্যানিশ কথা বলছে, কেউ ইটালিয়ান কথা বলছে, কেউ জাপানি কথা বলছে, কেউ চাইনিজ কথা বলছে, কিন্তু তারা শেয়ার করছে এবং তারা লাইট শেয়ার করছে, রেফ্রিজারেটর শেয়ার করছে, ওয়াশিং মেশিন শেয়ার করছে। তারপরে সে স্প্যানিশ ভাষায় সব রেজাল্টগুলো দেখতে চায়, আরেকজন চায়না ভাষায় করতে চায়। তাহলে এগুলো কিভাবে হবে? কাজেই সেগুলো হচ্ছে সবই আইওটিতে সম্ভব। আমরা সেজন্য একদম 5 জন আছে, 5 জনের কাছে মানে ওই পাসওয়ার্ডটা থাকবে, যাতে যে কোনো সময় সে ঢুকতে পারে। আবার যদি সে চেক করতে চায় যে ঘরে কেউ নাই অথচ কেউ ঢুকে গেল কেনা, সেটাও চেক করতে পারবে। কাজে ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা স্মার্ট হোম বানালাম, প্রোটোটাইপ ইত্যাদিও করলাম, ভেরি স্যাটিসফাইড। তো স্মার্ট হোম করতে গিয়ে আমাদের ওই JCH, জনসন কন্ট্রোল হিটাচি বলে, জনসন কন্ট্রোল হিটাচির সাথে আমরা কাজ করলাম HVAC-এ, মানে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং। ওদের এখনকার যে একদম স্টেট অফ দি আর্ট প্রোডাক্ট এয়ারকোড ব্লো, ইউটিউবেও পাওয়া যায়, সেটা কিন্তু একটা জয়েন্ট টিম করেছে। সেখানে আমেরিকানরাও ছিল, জাপানিজ ছিল, চাইনিজ ছিল, ইন্ডিয়ান ছিল এবং বাংলাদেশের টিমটাই মূলত একটা বেসিক আর্কিটেকচারটা তৈরি করেছে। কাজেই আমাদের আইওটিটা আমাদের যেটা এই কাজ করতে করতে যেটা মনে হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, দে আর রিয়েলি জিনিয়াস। সফটওয়্যার তৈরির পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন ল্যাপটপ, ট্যাব, আইওটি ডিভাইস, এগুলো আপনারা তৈরি করছেন। এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। আমরা কিন্তু ডিজিটাল ডিভাইস তৈরি করি আমাদের ওই যে কালিয়াকৈরে হাইটেক পার্কে। আমরা এখন একটা করছি, সেটা হচ্ছে বাচ্চা ছেলেদের জন্য, যাতে হাত থেকে পড়ে গেলেও না ভাঙে, পানিতে পড়ে গেলে নষ্ট না হয়, এরকম একটা রাগেড ল্যাপটপ তৈরি করছি, ট্যাবলেট তৈরি করছি। সেটা এখন এই প্রোডাকশন প্রসেসে আছে। দুর্ভাগ্য যে আমাদের আসলে এগুলোতে হয় কি, যে সরকারের অনেক ভালো ভালো নীতি আছে, কিন্তু নীতিগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা খুব বেশি দেখি না। কারণ এই রাগেড ল্যাপটপটা শেষ পর্যন্ত আমাদের কিন্তু একজন নিউজিল্যান্ডের ভদ্রলোকের কাছে বিক্রি করতে হলো। তার একটি স্কুল আছে, ব্যাপটিস্ট স্কুল, বাচ্চাদের জন্য স্কুল, তারা কিনছে। আশা করি সেটা দেখে হয়তো সরকার বুঝবে যে না, আমাদের দেশে এই জিনিসগুলো তৈরি করা যায়। কাজেই ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং, সেটা আমাদের একটা এখনকার বড় চ্যালেঞ্জ এবং সেটা আমরা
তৈরি করছি। এটা একটা কুটির শিল্প, অর্থাৎ যে ওই যে পিসি বোর্ড তৈরি করতেছে সে শুধু পিসি বোর্ডই তৈরি করে, যে এসএমটিতে লাগাচ্ছে সে শুধু এসএমটি করছে, তারপরে ওই ড্রাইভটাকে ড্রাইভই করছে, কাজেই সেগুলো সব অ্যাকোমোলেটেড হচ্ছে। আমাদের এখানে কিন্তু ওই কোলাবোরেশনের এটাই আসে নাই, মানে আমরা এটা আনতে চাচ্ছি। যেমন এখন আমরা ওয়ালটন, এডিসন, ওকে মোবাইল, ডিএমএ, বিজনেস অটোমেশন, হালিমা টেলিকম এবং থিঙ্ক গ্রুপ, হ্যাঁ, আমরা সবাই বলছি যে এক একজন এক একটা করবে, কন্ট্রিবিউট করবে, করে আমরা মেড ইন বাংলাদেশ ল্যাপটপ আশা করেছিলাম আমরা যে এই 26শে মার্চে করবো, কিন্তু এই ইসের জন্য, এই কোভিডের জন্য পারিনি। আর তবে 16ই ডিসেম্বরের মধ্যে আমরা একদম টোটালি বাংলাদেশে তৈরি বাংলাদেশের ল্যাপটপ, হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখছি, এবং এটার নাম দিয়েছি আমরা তালপাতা। দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য জাপানের সাথে যৌথভাবে আপনারা একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন, যেটার ক্যাম্পাস হবে বাংলাদেশে। সেই প্রকল্পের অগ্রগতি কতটুকু? আসলে আমরা ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট, ওই এটা জাপানের একটা রিসার্চ ইনস্টিটিউট, ওদের সাথে জয়েন্টলি একটা ইউনিভার্সিটি করতে যাচ্ছি, জাপান বাংলাদেশ আইসিটি ইউনিভার্সিটি। তো সেটার জন্য আমরা প্রতিমন্ত্রী মহোদয়কে কাছে দিয়েছিলাম, এবং উনিও একটা জিও লেটার ইত্যাদি তৈরি করেছেন। আমরা আশা করতেছি যে বাংলাদেশ জাপানের 50তম বাইলেটারাল রিলেশনশিপের বছর আগামী বছর, অর্থাৎ 2022 সালের 10ই ফেব্রুয়ারি। তো আমরা এখনও পর্যন্ত আশা করছি যে আমরা একটা জাপান বাংলাদেশ আইসিটি ইউনিভার্সিটি করতে পারবো, যেখানে জাপানের রিকোয়ারমেন্ট, যেটা টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমরা এই ইউনিভার্সিটিটাকে পরিচালনা করব। তাতে জাপান কিন্তু বেশ বড়োভাবে বাংলাদেশে আসছে, হ্যাঁ, তারা স্পেশাল ইকোনমিক জোন করছে, মেট্রো রেল করছে, সুপার ক্রিটিক্যাল থার্মাল প্ল্যান করছে ইত্যাদি। কাজেই তারা যাতে কনফিডেন্স পায় যে না, এখানে যেই ছাত্ররা আছে বা যারা পড়াশোনা করতেছে তারা জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতেছে, জাপানের যা রিকোয়ারমেন্ট টেকনোলজিক্যাল সেগুলো পাচ্ছে, সেই কারণে আমরা জাপান ইউনিভার্সিটি করার কথা। ভয়েস ব্যাংক, যেটা প্রযুক্তি খাতে দেশের একটি নতুন ধারণা, তো আপনারা ভয়েস ব্যাংক নিয়ে কাজ শুরু করেছেন। এই ভয়েস ব্যাংক সম্পর্কে এবং আপনাদের এই কার্যক্রম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। মানে ভয়েস ব্যাংকিং কিন্তু অলরেডি প্রোটোটাইপ হয়ে গেছে, ওইটাও ইয়াং একটা টিম কাজ করছে, আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি, এবং আমি আশা করি যে মাস 6-এর মধ্যে দেখা যাবে যে ভয়েস ব্যাংকিং বাংলাদেশে অনেক ব্যাংক চালু করে দিবে। অর্থাৎ আপনি টাকা পয়সা হিসাবগুলো, ইওর ভয়েস ইজ ইওর পাসওয়ার্ড, মানে আমাদের আঙ্গুলের ছাপ যেমন বায়োমেট্রিক ইউনিক, আমাদের ভয়েসও কিন্তু একদম ইউনিক। আপনার ভয়েস এবং আমার ভয়েস কখনো মিলবে না। তো এই পাওয়ার অফ ভয়েস, সে কথা বলেই যাতে তার কাজটাগুলো করে ফেলতে পারে, সেইটাই হচ্ছে আমাদের আর কি। কাজেই ভয়েসগুলোকে সিনথেসাইজ করা, ভয়েসগুলোকে আলাদা আলাদাভাবে করা, হ্যাঁ, রিড করা, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করা, হ্যাঁ, এটা একটু কমপ্লিকেটেড, বাট দেয়ার ইয়াং কিডস, তারা খুব আগ্রহ নিয়ে কাজ করছে, এবং আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি। দেশের তথ্য দেশেই থাকবে, এই স্লোগান নিয়ে তথ্যের নিরাপত্তা নিয়ে আপনারা কয়েকটি প্রকল্পে হাত দিয়েছেন। সেই প্রকল্প সম্পর্কে এবং সেই কাজগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা রোবোটিক্স অথবা আইওটি, এর যে প্রচুর পরিমাণ ডেটা, এই ডেটাগুলো যাবে কোথায়? কোথাও না কোথাও থাকবে। তো আমরা কি করি এখন? হয় অ্যামাজনে যাই, অথবা গুগলে যাই, অথবা এই ধরনের কোনো ইন্টারন্যাশনাল ক্লাউডে আমাদেরকে করতে হয়। ইন্টারন্যাশনাল ক্লাউডস, দে আর ভেরি এফিশিয়েন্ট, কারণ হচ্ছে যে তাদের তো বিরাট মানে জগৎ, কাজেই কম্পিটিটিভও, এবং সে কারণে খুবই কম্পিটিশনও হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার ডেটাগুলো কিন্তু সব দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা তখন বললাম যে ঠিক আছে, তাহলে আসেন আমরা জয়েন্টলি আমরা ডিজাইন করব, আমরা টেকনিক্যাল নোহাও দিব, আমরা রান করব, আমরা এটাকে সেগ্রিগেট করব, ডাটা প্রাইভেসিগুলি নিশ্চিত করব, এবং বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু এখন ডাটা প্রোটেকশনের জন্য, ডেটা সিকিউরিটির জন্য আইন করতেই হবে, কারণ সারা দুনিয়াতে এখন ডাটা প্রাইভেসি, ডাটা সিকিউরিটি, ডাটা প্রোটেকশন যদি না হয়,
ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে যদি রাইটসটা না তৈরি হয়, তাহলে কিন্তু আমরা যেরকম একটা স্বপ্ন দেখছি আমাদের ইকোনমিক গ্রোথের, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা করব, সেটা হবে না। কাজেই ডেটা ইজ প্রাইম, এবং সেজন্যই আমরা এই জগৎটাতে এখন আবার ঢুকেছি, অর্থাৎ ক্লাউড এনভায়রনমেন্ট, ডেটার ক্লাউড এনভায়রনমেন্টটা তৈরি করছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শক শ্রোতা যারা দেখছেন বা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে শুভকামনা। ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ভিশন হিসেবে ক্যাশলেস সোসাইটি গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অর্থাৎ আগামী দিনগুলোতে দেশে নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত 25 আগস্ট ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। বর্তমানে বেশিরভাগ লেনদেনই হয় মূলত কাগজের মুদ্রা বা ধাতব কয়েনের মাধ্যমে, কিন্তু খুব অচিরেই লেনদেনের এই ধরন পাল্টে যাবে, তৈরি হবে ক্যাশলেস সোসাইটি। তাই ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের পরবর্তী ভিশন ক্যাশলেস সোসাইটি তৈরি করা, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই? সম্প্রতি ভার্চুয়ালি সোনালী ব্যাংকের উদ্যোগে চালু হওয়া রেমিটেন্স সেবা ব্লেজের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। সবথেকে বড় আয় হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। গার্মেন্টসের চেয়েও কিন্তু বেশি আয় আসে আমাদের দেশে প্রবাসীদের রেমিটেন্স থেকে। এই যে আমাদের শ্রমিকরা বিদেশে যায়, আমাদের ইঞ্জিনিয়াররা বিদেশে যায়, তারা তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে থাকে। প্রথমে একটা রেমিটেন্স সেন্টার বা ব্যাংকে যেতে হবে, সেখানে আপনার যার কাছে টাকা পাঠাবেন তার ভেরিফিকেশন করতে হবে, তারপর আপনি টাকাটা জমা দেবেন। সেই টাকাটা বাংলাদেশে অ্যাকাউন্টে পৌঁছাতে আরো 2-1 দিন লেগে যায়। আজকাল এই ডিজিটালের যুগে আর লিমিটেশন আমাদের থাকার কোনো মানে নেই। তো সেই জন্যই আজকে এই ব্লেজ সার্ভিসের উদ্বোধন। ব্লেজের মাধ্যমে যদি পাঠান, আমি এখন যখনই পাঠাই বাংলাদেশে, তখন রাত 2টা হোক 3টা হোক, সে 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছা যাচ্ছে। সেটা ছুটির দিন হোক, ঈদের দিন হোক, যেই দিন হোক, কোনো অসুবিধা নেই। তার সাথে আপনার ওই কোনো ব্যাংকিং সেন্টারে যাওয়ার বা রেমিটেন্স সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সজীব ওয়াজেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব ও নির্দেশনার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে গত 12 বছরে আইসিটি খাতের উন্নয়নে ব্যাপক সফলতা লাভ করেছে। আমরা এখন চলে যাব একটি ক্যাশলেস সোসাইটি। 5 কোটি মানুষের উপর কিন্তু তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা সম্পূর্ণ ক্যাশের উপর নির্ভরশীল। তবে এই ক্যাশ টাকা তো চুরি হতে পারে। এই ক্যাশ টাকা তাদের পেতে সরকার থেকে যদি তারা ভাতা পায়, বেতন পায়, তখন এখানে অনেকে তাদেরকে ক্ষতি করতে পারে, তাদের টাকা লুটে নিতে পারে, এখানে দুর্নীতির সুযোগ থাকে। আমরা যদি যখন এই ক্যাশলেস সোসাইটিতে চলে যাব, তখন সম্পূর্ণ এই দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাবে। আজ যত সরকারি ভাতা দেওয়া হয়, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়। এখন ভবিষ্যৎ বাংলাদেশ হবে সম্পূর্ণ ডিজিটাল, ক্যাশলেস। ডিজিটালাইজেশনের জন্যই চলমান করোনা মহামারীতে দেশের অর্থনীতি খুব একটা ক্ষতির সম্মুখীন হয়নি বলেও জানান সজীব ওয়াজেদ জয়। কাজ করছি, কাজ আরম্ভ করছি। ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জামাল আহমেদ। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এ। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও ইভালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।